হ্যালো এভরিওয়ান, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 6 সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের টপিক হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার পরে আমরা আরেকটা লেকচার নিব পর্যায়বৃত্ত ধর্মের উপর, সেটা হলো অক্সাইড। তারপর থেকে আমরা আবার শুরু করে দিব, আবার বলতেছি, আমরা শুরু করে দিব হলো বন্ধন, রাসায়নিক বন্ধনের পরে তারপরে আমরা গ্রুপ কেমিস্ট্রি পড়বো। ওকে, ঠিক আছে। দেখো, তড়িৎ ঋণাত্মকতা পড়া শুরু করি। ইনিশিয়ালি আমি তড়িৎ ঋণাত্মকতার ধারণা নিয়ে কথা বলতে চাই। তো ধারণা দেওয়া শুরু করি আমি সংজ্ঞার মাধ্যমে। সমযোজী সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর বন্ধনজোড় বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করা, নিজের নিউক্লিয়াসের দিকে বলা উচিত ছিল, তারা একটু নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার প্রবণতাকে নিজের বা স্ব নিউক্লিয়াসের দিকে, বইতে মেবি স্ব যেভাবে লেখা আছে স, ঠিক আছে। তো আমি নিজের দিয়ে লিখলাম, ঠিক আছে। নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এটা হলো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা। মানে মনে করো সমযোজী বন্ধনে দুইটা পরমাণু বন্ডেড আছে। তো দেখো, সমযোজী বন্ধনে দুইটা পরমাণু বন্ডেড আছে। তো এই যে এখানে বন্ধনজোড় ইলেকট্রন গুলাকে আছে, যে ওইটাকে এর নিউক্লিয়াস আকর্ষণ করবে, এর নিউক্লিয়াস আকর্ষণ করবে। তো আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলতেছি তড়িৎ ঋণাত্মকতা। এখন কে বেশি আকর্ষণ করবে, কে কম আকর্ষণ করবে, কে বেশি আকর্ষণ করবে, কে কম আকর্ষণ করবে, সেটা আমরা এই যে যখন ফ্যাক্টর গুলা পড়বো তখন আলোচনা করব। ফ্যাক্টর গুলা যে এখানে একটা অংশ আছে, ফ্যাক্টরস টু প্রেডিক্ট দ্য ট্রেন্ডস অফ ইলেকট্রোনেগেটিভিটি। অ্যাকচুয়ালি এটা আগে আলোচনা করা উচিত। তো চলো আমরা এরপরে ফ্যাক্টর গুলা একটু পড়ে ফেলি, ঠিক আছে। দেখো, আমি এখানে নিয়ে আসছি। তো আমরা ফার্স্টে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা দিলাম। মানে কি হচ্ছে, সমযোজী বন্ধনে দুইটা পরমাণু আবদ্ধ আছে। তো ওই পরমাণু দুইটার মধ্যে কার বন্ধনজোড় ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি, সেটা ইন্ডিকেট করতেছে কি আমার তড়িৎ ঋণাত্মকতাকে। ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর দিয়ে আমি ইলেকট্রোনেগেটিভিটিকে মেজার করতে পারবো। ফার্স্টে ফার্স্টে জেড ইফেক্টিভ। জেড ইফেক্টিভ যত বাড়বে, মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে, তত কি হবে, তত ইলেকট্রোনেগেটিভিটি ইএন তত বেড়ে যাবে। কারণ দেখো, জেড ইফেক্টিভ বাড়লে কি হচ্ছে, শেষ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি, আর ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা দিয়েই তো বন্ড গঠিত হয়। তার মানে কি, জেড ইফেক্টিভ বাড়া মানে কি, ন্যাচারালি ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়া। আবার এটাকে আমরা সাইজ দিয়েও বলতে পারি। সাইজটা যত ছোট হবে পরমাণুর, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। সাইজ ছোট হওয়া মানে কি, শেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কাছে থাকা, যত কাছে থাকবে আকর্ষণ করার টেন্ডেন্সিটা তত বেশি হবে, ঠিক আছে। এরপর একটা ফ্যাক্টর আমি বলতে চাচ্ছি, সেটা হলো অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট বা বাংলায় কি বলে এটাকে, জারণ অবস্থা। জারণ অবস্থা, ঠিক আছে। জারণ অবস্থা, যেমন ধরো তোমার কাছে মনে করো এফি আছে, মানে আয়রন আছে, Fe2+ আছে, Fe3+ আছে। তোমাকে জিজ্ঞেস করলো কোন অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। এখন চিন্তা করো, Fe2+, Fe3+। দেখো, Fe মানে কি, Fe2+ মানে কি, পজিটিভ চার্জ বেশি, মানে কি নিউক্লিয়ার চার্জটা বেড়ে গেছে।
মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে গেছে আর কি। Fe3+ মানে পজিটিভ চার্জ আরো বেশি। তো দেখো এখানে কি হচ্ছে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে, কারণ দেখো এখানে 2টা পজিটিভ চার্জ, এখানে 3টা পজিটিভ চার্জ, এইভাবে চিন্তা করো। একটাতে 2টা পজিটিভ চার্জ, একটাতে 3টা পজিটিভ চার্জ, মানে এখানে পজিটিভ চার্জ বেশি গেছে, বেড়ে গেছে। তো যত বেশি তুলনামূলক পজিটিভ চার্জ থাকবে, তত কি হবে, শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পরিমাণটা বাড়বে। যে আমরা পড়ছিলাম না কুলম্বের সূত্র, K Q1 Q2 ডিভাইডেড R স্কয়ার। তো যত বেশি চার্জ থাকবে, চার্জের ভ্যালু যত বেশি হবে, মানে পজিটিভ চার্জের ভ্যালু যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত অ্যাকচুয়ালি বাড়বে। ঠিক আছে, তাহলে পজিটিভ চার্জের ভ্যালু যত বেশি, পজিটিভ চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এখানে Fe3+ ইজ গ্রেটার দেন Fe2+ ইজ গ্রেটার দেন Fe। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেল। হ্যাঁ, এরপরে তাহলে আমাদের নেগেটিভ চার্জ নিয়ে যদি আমরা একটু কথা বলি, নেগেটিভ চার্জ নিয়ে কথা বলবো। ধরো আমরা তুলনা করতে বললাম ক্লোরিন, ক্লোরিন মাইনাস এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে, এই দুটার মধ্যে তুলনা করতে বলবো। তাহলে দেখো সেম ভাবে চিন্তা করো, নেগেটিভ চার্জ যত বাড়বে, রিপালশন, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, মানে বন্ড পেয়ার ইলেকট্রনের প্রতি রিপালশনটা তত বাড়বে। রিপালশন বাড়ার কারণে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে, মানে আকর্ষণটা কমে যাবে। তাহলে নেগেটিভ চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটিটা কম। তাহলে এই দুটার মধ্যে কি হবে, এই দুটার মধ্যে হবে ক্লোরিন মাইনাস ইজ স্মলার দ্যান ক্লোরিন হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে আমরা দুটো ইম্পর্টেন্ট কথা বললাম, পজিটিভ চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, নেগেটিভ চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে। ঠিক আছে, এটা মাথায় রেখো। এই জিনিসটা আমি ক্লাউড করে দিচ্ছি। ঠিক আছে, এলো অক্সিডেশন স্টেট ছিল, এটার প্রভাবটা আমরা জানলাম। এরপর আরেকটা আছে হাইব্রিডাইজেশন। আচ্ছা, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এর উপরেও আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। এখন ইলেকট্রোনেগেটিভিটি আমরা ডিফাইন করলাম কেমন, যখন সমযোজী বন্ধনে আবদ্ধ আছে পরমাণু, তখন যে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ওই যে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে, মানে বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করার যে আপেক্ষিক ক্ষমতাটা। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো, যদি একই পরমাণু ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে আবদ্ধ থাকে, আবদ্ধ থাকে বিভিন্ন পরমাণুর সাথে, সেই ক্ষেত্রে তাদের এনভায়রনমেন্ট ভিন্ন হয়ে যাচ্ছে না? তো সেই ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুতেও চেঞ্জ আসবে। তো হাইব্রিডাইজেশনের কারণেও ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুতে চেঞ্জ আসে। এই জিনিসটা আমরা এখন পড়বো না, হাইব্রিডাইজেশনের কারণে কিভাবে চেঞ্জ আসে এই জিনিসটা আমরা এখন পড়বো না। আমাদের যখন সংকরায়ন পড়া হয়ে যাবে, আমরা যখন জৈব যৌগের সংকরায়ন পড়বো, তখন এটা আমি দেখায় দিব। হ্যাঁ, জৈব যৌগের সংকরায়ন পড়ার সময় হাইব্রিডাইজেশন কিভাবে ইলেকট্রোনেগেটিভিটিতে ইম্প্যাক্ট করে সেটা দেখায় দিব। ওকে, তাহলে এই কয়েকটা ইফেক্ট মানে ফ্যাক্টর আমার জানা থাকলো। আর তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা আমরা পড়লাম। এখন আমরা তড়িৎ ঋণাত্মকতা পরিমাপের স্কেল পড়ব। তড়িৎ ঋণাত্মকতা পরিমাপের জন্য দুইটা স্কেল আছে। কয়টা স্কেল আছে? দুইটা স্কেল আছে। একটা হলো পাউলিং স্কেল আর একটা হলো মিলিকান স্কেল। আর একটা পাউলিং স্কেল আর একটা মিলিকান স্কেল। তাহলে আমরা শুরুতে পড়ি পাউলিং স্কেল। এই স্কেলটা বিজ্ঞানী লিনাস পাউলিং 1932 সালের দিকে ডেভেলপ করছিলেন। উনি করছিলেন কি, উনি একটা জিনিস লক্ষ্য করছিলেন, মনে করো এ এ একটা কম্পাউন্ড, বি বি একটা কম্পাউন্ড, এর মধ্যে একটা বন্ড এনার্জি আছে না, মানে এ আর এ বন্ধনের একটা বন্ধন শক্তি আছে, আবার বি বি বন্ধনের একটা বন্ধন শক্তি আছে, আবার এ বি বন্ধনেরও তো একটা বন্ধন শক্তি আছে, তাই না? তো বিজ্ঞানী লিনাস পাউলিং লক্ষ্য করছিলেন যে এ বি বন্ধনের যে বন্ধন শক্তিটা, সেটা বড় হয় হইল এ এ আর বি বি এর গড় বন্ধন শক্তির থেকে। ঠিক আছে, এ এ এটার যে বন্ধন শক্তিটা বি এ এ এ, এটা বড় হয় এটার থেকে বড় হয়, মানে গড় বন্ধন শক্তি। আমি কি নিলাম, বীজগাণিতিক গড় নিলাম। হ্যাঁ,
বীজগাণিতিক গড় না, গাণিতিক গড় আর কি, মানে অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিন থেকে বড় হয়। এদের এই দুইটা বন্ড এনার্জির যে পার্থক্য, তো বিজ্ঞানী লিনাস পাউলিং একটা স্কেল ডেভেলপ করছিলেন। এই দুইটা বন্ড এনার্জির পার্থক্যকে তিনি একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছিলেন। করার পরে যে ভ্যালুটা পাইছিলেন তিনি ওইটাকে ডিফাইন করছিলেন হইল এ পরমাণু আর বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হিসেবে। বুঝতে পারলাম? একটু লিখি, সূত্রটা লিখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার বিজ্ঞানী লিনাক্স পাউলিং এইভাবে ডিফাইন করছিলেন যে জিটা এ, এটাকে জিটা বলে, কি বলে, জিটা এ। জিটা বলতে তড়িৎ ঋণাত্মকতা বোঝাচ্ছে। আর জিটা বি, এই দুইটার বিয়োগফল হবে হলো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, ইনটু রুট ওভার ডেল। রুট ওভার ডেল, ডেল মানে কি? ডেল মানে হইল এই যে আমার পরীক্ষালব্ধ যে বন্ধন শক্তি আছে এ বি এর, মানে বন্ড এনার্জি অফ এ বি, এভাবে লেখা হয়েছে, আমি ঘোষালের বই থেকে লিখতেছি, তো ওইখান থেকে লিখি, পরীক্ষা লব্ধ বন্ধন শক্তি মাইনাস তাত্ত্বিক বন্ধন শক্তি। পরীক্ষালব্ধ বন্ধন শক্তি বলতে ওই যে আমি যে বললাম এ আর বি বন্ডেড ছিল, তারা রিঅ্যাক্ট করতেছিল, রিঅ্যাক্ট করে এ আর বি ফর্ম করছে, এ বি ফর্ম করছে। আচ্ছা, এখন এই যে এটার যে বন্ধন শক্তি তিনি পরিমাপ করছিলেন, পরিমাপ করে যেটা পাইছিলেন ওটা হলো পরীক্ষালব্ধ বন্ধন শক্তি। তাহলে এটাকে বলতে পারি আমরা বন্ড এনার্জি অফ এবি, বিই অফ এবি, মাইনাস তাত্ত্বিক। তাত্ত্বিক তিনি ধরে নিছিলেন হলো এই দুইটা বন্ড এনার্জির গড়। তাহলে বন্ড এনার্জি অফ এ এ প্লাস বন্ড এনার্জি অফ বিবি ডিভাইডেড বাই 2, এটা হলো ডেল। আর এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত ছিল? কনস্ট্যান্টের ভ্যালু 0.208। এইটা কখন হবে? এটা ইউজ করব যখন আমরা বন্ড এনার্জি গুলা বিই গুলা যখন কিলো ক্যালোরি পার মোল এককে নিচ্ছি। আর কনস্ট্যান্ট সমান সমান হবে 0.1017 যখন আমরা বন্ড এনার্জি গুলা কি কিলো জুল পার মোল এককে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা হলো এই যে এটা। ঠিক আছে, তো ফর্মুলা রিলেটেড সব কথাবার্তা বলে দিছি। জিটা এ মাইনাস জিটা বি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মাইনাস রুট ওভার অফ ডেল। ডেল সমান সমান এই যে এই জিনিস, ডেল সমান সমান এই জিনিস, এটাই, এইটুকু জানলেই হবে। আর কনস্ট্যান্টের ভ্যালুগুলো মনে রাখতে হবে। এখন জিটা এ জিটা বির পরিচয়টাও দিয়ে রাখি, নাহলে কেউ যদি ভুলে যায়। সরি, জিটা এ বলতে বোঝাচ্ছে এ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আর জিটা বি বলতে বোঝাচ্ছে বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এই তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো একক নেই। ওকে, এটা কিন্তু কোনো একক নাই, তড়িৎ ঋণাত্মকতার কোনো একক। এগুলা একক। এটা হলো পাউলিং স্কেলের কথাবার্তা গেল। আরেকটা কথা, পাউলিং তার যে স্কেল আছে ওই স্কেল দিয়ে অনেকগুলো পরমাণুর কি বের করছিলেন, তড়িৎ ঋণাত্মকতা বের করছিলেন। তিনি ধরে নিছিলেন জিটা অফ সরি জিটা অফ হাইড্রোজেন সমান সমান 2.2, এটা তিনি ধরে নিছিলেন। ঠিক আছে, তাহলে জিটা অফ হাইড্রোজেন কত ধরে নিছিলাম? 2.2 ধরে নিছিলেন। ওকে, ওকে, এইটুকু মাথায় রাখলেই হবে, ম্যাথ করার জন্য এইটুকুই আনা। ওকে, এরপরে আসো, আমার আরেকটা স্কেল আছে, সেটা হলো মিলিকান স্কেল। কি? মিলিকান স্কেল। মিলিকান স্কেলে তড়িৎ ঋণাত্মকতাটা কিভাবে মেজার করে আসো দেখি।
মিলিকান স্কেলে আমার ইলেকট্রোনেগেটিভিটি সমান হলো প্রথম আয়নীকরণ শক্তি প্লাস প্রথম ইলেকট্রন আসক্তি এর গাণিতিক গড়। ঠিক আছে, মিলিকান স্কেলে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হলো এইটা, গাণিতিক গড়। ঠিক আছে, এখন কথা আছে, এখানে কিছু কথা আছে। কথা হইলো আমার যে আইই ও ই এ নিচ্ছি আমরা, মানে আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি যে নিচ্ছি, এর একক ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে হতে হবে, অ্যাটমে হতে হবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে ম্যাথ করার সময় মিলিকান স্কেলের। ওকে, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে দেখো আমাদের গুহ স্যারের বই থেকে আমি এই জিনিস পাউলিং স্কেলের সূত্রটা আনছি। গুহ স্যারের বইতে তাত্ত্বিক বন্ধন শক্তিটাকে গাণিতিক গড় হিসেবে নেওয়া হয়েছে, কিন্তু আমি আরো কিছু সোর্সেস চেক করছি, ওই জায়গায় তাত্ত্বিক বন্ধন শক্তিটাকে এইভাবে নেয় না। মানে গুহ স্যারের বইতে শুধুমাত্র এইভাবে নেওয়া হয়েছে, তাত্ত্বিক বন্ধন শক্তিটাকে ওরা নেয় জ্যামিতিক গড় হিসেবে। মানে বন্ধন শক্তি দুইটাকে মাল্টিপ্লাই করে, এ এ আর বি বি এর বন্ধ এনার্জিকে মাল্টিপ্লাই করে সেটাকে রুট করে, এটাকে বলতেছি আমরা জ্যামিতিক গড়। ঠিক আছে, কিন্তু গুহ স্যারের বইতে কি নিছেন উনি নিছেন হলো গাণিতিক গড়। ওকে, এটুকু মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে আমাকে যদি কোশ্চেন করো যে কোনটা দিয়ে ম্যাথ করবো, যেহেতু এই জিনিসটা আর কোনো বইতে নাই, সাধারণত গুহ স্যারের বইতেই আছে, গুহ স্যারের বইতে যেহেতু এইভাবে আছে, তাহলে আমরা এইভাবেই ম্যাথ করবো। ওকে, কিন্তু অন্যান্য সোর্সেস আমি একটু চেক করছি, এখানে কিন্তু জ্যামিতিক গড় ইউজ করছে ওরা। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল সোর্সেস গুলোতে। আর মিলিকান স্কেলের এটা একটা কথা গেল। এখন মিলিকান স্কেলের ইলেকট্রোনেগেটিভিটিরও কিন্তু একক নাই, যদিও এখানে আমরা ইলেকট্রন ভোল্ট অ্যাটমে নিচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু কোনো একক নাই। ইলেকট্রোনেগেটিভিটি এর একক নাই, যদিও শুনতে অড লাগতে পারে, কারণ দুইটা ইলেকট্রন ভোল্ট যোগ করে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে আবার একক কই থেকে থাকে না, নাই, এটার একক নাই, কারণ ইলেকট্রোনেগেটিভিটি একটা তুলনামূলক মান। ওকে, আচ্ছা, কথা হলো তাহলে আমার মিলিকানের যে ইলেকট্রোনেগেটিভিটি আছে আর পাউলিং এর যে ইলেকট্রোনেগেটিভিটি আছে, দুইটার ভ্যালু কি সেম আসবে? অ্যান্সার হচ্ছে আসবে না, দুইটার ভ্যালু সেম আসবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, পাউলিং এর ইলেকট্রোনেগেটিভিটিকে যদি আমরা 2.8 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, ওইটা সমান সমান আসবে মিলিকানের ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, পাউলিং এর সমান বলতে একদম অলমোস্ট সমান আসবে। ঠিক আছে, অলমোস্ট সমান আসবে মিলিকানের ইলেকট্রোনেগেটিভিটির। বুঝতে পারলা? মানে পাউলিং এর ইলেকট্রোনেগেটিভিটিকে যদি আমরা 2.8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওইটা আমার মিলিকানের ইলেকট্রোনেগেটিভিটির সমান আসবে। এটা কি বলতেছি, এখানে পরিচয়গুলা কি কি? En অফ এ বলতে আমরা বুঝালাম হলো মিলিকানের ইলেকট্রোনেগেটিভিটি, মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি। আর জিটা দ্বারা কি বুঝাইছি? পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, অলমোস্ট ইকুয়াল আসবে। ওকে, এই একটা সূত্র মাথায় রাখি, আমার মোটামুটি ম্যাথ হয়ে যাবে। ওকে, বইতে দেখবা কি আরো কিছু কনভার্সন দেখাইছে, তো ওগুলো আসলে কিছুই না, কিলো ক্যালোরি থেকে এক সময় জুলে নিছে, জুল থেকে একবার এভাবে এভাবে আর কি কনভার্সন করছে। তুমি জাস্ট এটা মাথায় রাখো, মিলিকান স্কেলে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ইউনিটে নিতে হবে, আর পাউলিং স্কেলে কোন ইউনিটে নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে কনস্ট্যান্টটা কত ইউজ করতেছো। আর হাইড্রোজেনেরটা 2.2 ফিক্সড। ওকে, এই কয়েকটা জিনিস মাথায় রাখো। তাহলে এখন দেখো দুইটা প্রবলেম সলভ করি আমরা এখান থেকে। যে এই প্রবলেমটা আমি সরাসরি গোসারের বই থেকে আনছি, তো দেখো সলভ করি, আসো। কি বলছে? হাইড্রোজেন ক্লোরিন H2Cl2 আর হলো তাকাই H2Cl2 আর হলো HCl। দেখো এ এ বি বি এ বি এই ফর্মে আছে। H2 এর বন্ড এনার্জি হলো 104, Cl2 এর হলো 53, HCl এর হলো 100। ইউনিটটা দেখো কিলো ক্যালোরি পার মোল, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু কত ইউজ করব? 0.208। পাউলিং স্কেলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বের করতে বলছে। তো আমি জানি কি কি জানি বলো? আমরা এই জিনিসটা জানি যে জিটা এ, আচ্ছা জিটা এ কোনটাকে আগে নিব? ক্লোরিনকে আগে নেই না, ক্লোরিন
মাইনাস জিটা বি সমান, বি বলতে আমরা হাইড্রোজেন বুঝি, জিটা বি সমান সমান 0.208 ইন্টু 0.208, এটা ক্লোরিনটা একটু সুন্দর করে লিখি, 208 ইন্টু মেজার্ড বন্ড এনার্জি কত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা 100 মাইনাস গড় বন্ধন শক্তি কত হবে, এখানে একটা রুট দিতে ভুলে গেছিলাম, সরি, রুট ডেল, ডেলের ভ্যালু কত 100 মাইনাস গাণিতিক গড় এই দুইটা বন্ধন শক্তির 104 প্লাস 53 ডিভাইডেড 2। ঠিক আছে, এখন আমার তো জিটা ক্লোরিন বের করতে বলছে না, আর হাইড্রোজেনেরটা কি বলছি ফিক্সড 2.2, এখানে 0.208 ইন্টু ওইটা যত আসে, একটু ক্যালকুলেট করে ফেলি। তো এই যে এই ভ্যালুটা মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আসলে 0.96 রাখা যায়, তাহলে জিটা অফ ক্লোরিন কত আসবে 0.96 প্লাস 2.2, তাহলে 2.2 এর সাথে 0.96 যোগ করে দাও, কত আসবে 3.16, এটা হলো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, অনেক ইজি ম্যাথ। এর পরবর্তীতে দেখো মিলিকান স্কেলের একটা ম্যাথ দিছে, আচ্ছা এই জিনিসটা একটু ভুল লিখছে, এটা আসক্তি লিখতে চাইছিল। আচ্ছা, সোডিয়ামের প্রথম ইলেকট্রন আসক্তির মান 496 কিলোজুল পার মোল, আর কি লিখছে এটা, প্রথম আয়নীকরণ শক্তির মান এটা লিখতে চাইছিলাম, এই কোশ্চেনে ভুল আছে, দাঁড়াও ঠিক করি, উল্টে দিছি, এখানে ইলেকট্রন আসক্তি না, এখানে আয়নীকরণ শক্তি হবে, কি হবে প্রথম আয়নীকরণ শক্তির মান, প্রথম আয়নীকরণ শক্তির মান 496 কিলোজুল পার মোল, আর প্রথম ইলেকট্রন আসক্তির মান -53 কিলোজুল পার মোল। আচ্ছা কিলোজুল পার মোল, একটা জিনিস খেয়াল করো, কিলোজুল পার মোল ইউনিটে আছে, বলছে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা মিলিকান স্কেলে কত, মিলিকান স্কেলে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতা বের করতে চাই তাহলে আমাকে আগে যে আয়নাইজেশন এনার্জি আছে আর ইলেকট্রন অ্যাফিনিটি আছে কোন স্কেলে নিতে হবে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এই স্কেলে নিতে হবে, কিলোজুল পার মোল। কনভার্সন ফ্যাক্টরটা পড়ছিলাম কতদিন মনে আছে, 96.485, 496 ডিভাইডেড 96.485, এটা গতদিন দেখানো হয়েছিল, গতদিন বলতে গতদিনের আগের দিন, ওই যে তড়িৎ সরি আয়নীকরণ শক্তির ক্লাসে, এটা কত হবে ইভি পার অ্যাটম, আর ইএ সমান সমান -53 কিলোজুল পার মোল, ভাগ করব কত দিয়ে 96.485 ইভি পার অ্যাটম। আচ্ছা ভ্যালুগুলো কত আসে, 496 ভাগ 96.485, এটা আসলে 5.14 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর এই পাশেরটা 53 ডিভাইডেড বাই 96.485, 0.55 মাইনাস 0.55 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। আমি 2 ইউনিট পর মানে দশমিকের পর 2 ঘর নিচ্ছি, ঠিক আছে, ওই কোশ্চেনটা একটু কারেকশন করে নিও। এখন দেখো আমাকে বের করতে হবে কি, বের করতে হবে হলো মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি, মিলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি কত হয়, এই দুইটার গড় আই প্লাস ইএ ডিভাইডেড 2, তাহলে কত হবে 5.14, দেখো মাইনাস আছে এখানে, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -0.55 ডিভাইডেড 2, তাহলে 5.14 মাইনাস 0.55 ডিভাইডেড বাই 2, ভ্যালু আসতেছে হলো 2.295, 2.295। এখন কেউ যদি কোয়েশ্চেন করো যে কোন স্কেলটা আমরা ইউজ করি, আমরা ইউজ করি পাউলিং স্কেল, তাই বেশিরভাগ সময় আমরা ইউজ করি, আর মিলিকান স্কেলটা কেন একটু সমস্যা আছে মিলিকান স্কেলে, কারণ দেখো মিলিকান স্কেলে আমরা যখন ক্যালকুলেট করতেছি
তখন একটা অ্যাটমকে আমরা সিঙ্গুলার ভাবে চিন্তা করতেছি, কারণ দেখো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও এগুলা কিন্তু গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় পরিমাপ করা হয়। তাহলে যখন আমরা মিলিগ্রাম স্কেলে মাপতেছি তখন হলো সিঙ্গুলার ভাবে অ্যাটমটাকে চিন্তা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে না, কারণ ইলেকট্রোনেগেটিভিটি চিন্তা করা উচিত ওই অ্যাটমের সারাউন্ডিং এ কে কে আছে সেটা সহ। তো পাউলিং স্কেল এই ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট দেয়, এই কারণে আমরা পাউলিং স্কেলটা ইউজ করি। ওকে, তাহলে যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখালাম। এখন কতিপয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান, এটা মুখস্থ রাখবো। ওকে, এটা একটু মুখস্থ রাখবো, মুখস্থ রাখলে বেটার হয়। হ্যাঁ, না দেখো আমরা কোনগুলা মুখস্থ করব, হাইড্রোজেন, লিথিয়াম, আচ্ছা এটাকে একটু নিচে নামাই কারণ নিচে তো ভ্যালুটাও লিখতে হবে, সোডিয়াম, লিথিয়ামের পাশে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই কি লিখতেছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, আর এই পাশে আছে হিলিয়াম, তাই না? আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা মাথায় রাখো, হাইড্রোজেনের হলো 2.1, কত মুখস্থ রাখবা 2.1। আচ্ছা পাউলিং স্কেলের ওটাতে 2.2 করাইছিলাম, এখানে 2.1, হাজারি স্যারের বইতে 2.1 দাও। ওকে, তাই আমরা 2.1 কে মুখস্থ রাখবো, ঠিক আছে? ঠিক আছে, মানে পাউলিং, ওই যে পাউলিং স্কেলের ম্যাথটার জন্য ওইখানে 2.1 2.2, কিন্তু এখানে আমরা 2.1 মুখস্থ রাখবো। লিথিয়ামের হলো 1.0, সোডিয়ামের হলো 0.9, ঠিক আছে? 1.0, 0.9। এরপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, দ্বিতীয় পর্যায়ে যেগুলো আছে ওখানে করবা কি, প্লাস করবা 0.3 করে, প্লাস করবা পয়েন্ট কত করে 3 করে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা কত আসবে, 1.3, 1.6, 1.9, আমরা ভুল বললাম, সরি ভুল বলছি, হ্যাঁ 0.3 করে না, 0.3 করে না, 0.5 করে প্লাস করতে হবে দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে হলো 0.3 করে, কত করে এখানে প্লাস করবা 0.5 করে। 1.0 থেকে শুরু, তাহলে পরেরটা কত হবে 1.5, পরেরটা 2.0, পরেরটা 2.5, নাইট্রোজেন 3.0, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4.0। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসগুলার তড়িৎ ঋণাত্মকতা 0 ধরে নেওয়া হয় পাউলিং স্কেলে, ঠিক আছে? তাহলে ওই যে আমরা যে পাউলিং স্কেলটা যে ম্যাথগুলা করে আসলাম, এই পাউলিং স্কেল কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এই কথাটা এক জায়গায় লিখে রাখি, কোথায় লিখবো, এখানে লিখি, নট অ্যাপ্লিকেবল ফর ইনার্ট গ্যাসেস, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য পাউলিং স্কেলটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো কত করে রাখবো, 0 করে। এরপরে ম্যাগনেসিয়াম, এই পাশে হলো 0.3 করে প্লাস করবা, 0.3, ঠিক আছে? কিন্তু এখানে আগেই লিখে নিবা, কয়েকটা কয়েকটা একটু মুখস্থ রাখবা। সেটা হলো ক্লোরিন হবে 3.0, সালফার হবে 2.5, সালফার হবে 2.5, আর বাকি যেগুলো আছে 0.3 করে প্লাস করেছে। এখানে কত, ম্যাগনেসিয়াম 1.2, 1.5, 1.8, ফসফরাস 2.1। তাহলে ব্যতিক্রম কোন দুইটা আসলো, ব্যতিক্রম আসলো হলো এই যে এই দুইটা, সালফার আর হলো ক্লোরিন, মানে মনে রাখার জন্য ব্যতিক্রম বলা যেতে পারে। আচ্ছা, এরপরে ক্লোরিনের নিচের গুলো একটু মাথায় রেখো, ব্রোমিন আর আয়োডিনেরটাও একটু মাথায় রাখো, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? ব্রোমিন আয়োডিনেরটা একটু মাথায় রাখো, ব্রোমিনের হইলো 2.8 আর আয়োডিনের হলো 2.5, ব্রোমিনের হলো 2.8, আয়োডিনের হলো 2.5। আর অ্যালুমিনিয়ামের নিচেরটা একটু মাথায় রেখো, গ্যালিয়াম, এটা একটু ইম্পর্টেন্ট, গ্যালিয়ামের হলো 1.6, 1.6, ওকে? গ্যালিয়ামের হলো 1.6, এটা একটু মাথায় রেখো। এখন দেখো
এটা একটু মাথায় রাখতে পারলে আমার সুবিধা কি, যেমন মনে করো তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, তুমি ভ্যালু মনে মনে রাখলে কোয়েশ্চেন ঘুরায় ফিরে এগুলা থেকে আসে, ঘুরায় ফিরে এগুলা থেকে কোয়েশ্চেন আসে, তো কোনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি তুমি ভ্যালু দেখবা, ভ্যালু দেখে অ্যান্সার দিবা। ওকে, এখন দেখো একটা মজার কথা হলো, আমরা যদি একটু ট্রেন্ডের দিকে লক্ষ্য করি, ট্রেন্ডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো একই পর্যায়ের বাম থেকে ডানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তেছে, আর একই গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি সাধারণত কমতেছে, সাধারণত ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, কমতেছে। এখন দেখো একটা ব্যতিক্রম আমাদের আছে, এই যে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের দিকে তাকাও, ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে এখানে, বাড়তেছে না? এরকম একটা কোশ্চেন করতে পারে না যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি গ্যালিয়াম অপেক্ষা কম কেন? অ্যালুমিনিয়াম এর ইলেকট্রোনেগেটিভিটি গ্যালিয়াম অপেক্ষা কম কেন? এটার অ্যান্সার নিজেরা একটু ভাবো, তারপর আমার অ্যান্সারটা দেখো। দেখো আমরা একদম জেড ইফেক্টিভ মানে সেকেন্ড লেকচারে পড়ে আসছিলাম যে জেড ইফেক্টিভ অফ ভ্যালেন্স শেল অফ গ্যালিয়াম ইজ গ্রেটার দেন জেড ইফেক্টিভ অফ অ্যালুমিনিয়াম। সেই কারণে আমরা দেখছিলাম যে সাইজ অফ গ্যালিয়াম ইজ স্মলার দেন সাইজ অফ অ্যালুমিনিয়াম। তো দেখো সাইজ ছোট, জেড ইফেক্টিভ বড়, দুইটা ইফেক্ট এখানে আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে, ইলেকট্রোনেগেটিভিটিও গ্যালিয়ামেরটা বড় হয়ে যাবে, ইএন অফ গ্যালিয়াম ইজ গ্রেটার দেন ইএন অফ অ্যালুমিনিয়াম। ওকে, বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল এটা। এরপরে আমরা তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগগুলা দিয়ে আজকে লেকচার শেষ করব। তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগগুলা কোথায়, দেখো আমি কয়েকটা প্রয়োগ লিখি। 1 নাম্বার, সমযোজী যৌগের আয়নিক চরিত্র নির্ণয়। আচ্ছা, সমযোজী যৌগের আয়নিক চরিত্র নির্ণয় এটা আমরা পরবর্তীতে যখন বন্ধন করব তখন পড়বো, কিন্তু ওইখানে আমাদের তড়িৎ ঋণাত্মকতা লাগবে, এটা জাস্ট জেনে রাখি। ওকে, তারপরে দ্বিতীয়ত, সমযোজী যৌগের পোলারিটি নির্ণয়, এটা কাজে লাগবে। সমযোজী যৌগের পোলারিটি নির্ণয়। তৃতীয়ত আমরা এগুলাও দেখতে পারি, যৌগের অম্ল ধর্ম আর ক্ষার ধর্ম নির্ণয়। যৌগের অম্ল ধর্ম আর ক্ষার ধর্ম নির্ণয়ে আমরা পোলারিটি প্রয়োগ করতে পারি, ধর্ম ও ক্ষার ধর্ম নির্ণয়। ঠিক আছে, যেমন যেমন এক্সাম্পল দিই, যেমন ধরো সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এগুলা দিলাম। আর হলো আরো কিছু অক্সাইড দিই আমি, কার্বন ডাই অক্সাইড, P4O10, আমার N2O5, এগুলা দিলাম ধরো। এখন দেখো সোডিয়াম অক্সাইডে সোডিয়াম আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক হাই না? তাহলে ডেল ইএন যদি অনেক হাই হয়, ডেল ইএন মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক হাই হয়, তাহলে যৌগটা বেসিক টাইপের হয়, মানে অক্সাইডটা তখন বেসিক টাইপের হয়। আর ডেল ইএন যদি খুব বেশি হাই না হয়, স্মলার হয়, স্মলার মানে ছোট হয়, তাহলে ওইটা হয় অ্যাসিডিক টাইপের। ঠিক আছে, তো ঋণাত্মকের পার্থক্য যদি অনেক বেশি হয় তাহলে বেসিক টাইপের হয়, কম হইলে পরে অ্যাসিডিক টাইপের হয়। যেমন সোডিয়াম অক্সাইড যদি আমরা দেখি, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত ছিল, 0.9, অক্সিজেনের 3.5, পার্থক্য নিলে পরে অনেক বেশি আসবে। আবার কার্বন ডাই অক্সাইড দেখলে পরে 2.5, 3.5 তুলনামূলক অনেক কম, সেই জন্য একটা অ্যাসিডিক একটা বেসিক। আরেকটা জিনিস,
বন্ধন ভাঙন কোথায় ঘটবে, এটাও তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বের করা যায়। যেমন মনে করো এইচ ও সিএল একটা যৌগ, আর হলো কে ও এইচ একটা যৌগ। এদের মধ্যে দেখো আমি যদি দেখাই, এইচ ও সিএল এর মধ্যে কিরকম হবে, এইচ ও সিএল এর মধ্যে একটা ও এইচ বন্ড আছে, আর একটা ও সিএল বন্ড আছে, আর কে ও এইচ এর মধ্যে একটা ও এইচ বন্ড আছে, একটা কে কে ও বন্ড আছে। এখন তুমি একটু চিন্তা করো, মানে এটাকে আমরা এইটার সমতুল্য বলতে পারি। স্ট্রাকচার এরকম নাও হইতে পারে, আই এম জাস্ট মানে আমি জাস্ট শুধুমাত্র এক্সপ্লেইন করতেছি যে কি হবে। এখন একটু তাকাও, অক্সিজেন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আর অক্সিজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা চিন্তা করো। অক্সিজেন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা আমরা যদি দেখে আসি, আমার অক্সিজেনের কত ছিল 3.5, ক্লোরিনের ছিল 0.5। তাহলে এইখানে ডেল ইএন হলো 0.5, আর অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যদি দেখো তুমি কত 3.5, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে 3.5 আর 2.1 কত আমার আসবে হলো 1.4। তাহলে এইখানে দেখো কোন বন্ধনটাতে তড়িৎ ঋণাত্মকতাটা বেশি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি ও এইচ বন্ধনে। তাহলে এখানে ও এইচ বন্ধনের যে বন্ধনজোড় ইলেকট্রনটা আছে ওইটা অক্সিজেন নিচের দিকে পুল করবে বেশি, সেই কারণে এই যে ও এইচ বন্ধনটা আছে এটা দুর্বল হয়ে যাবে, আর এই যে হাইড্রোজেনটা ভেঙে যাবে। ঠিক আছে, হাইড্রোজেনটা ভেঙে যাবে। ঠিক আছে, তো হাইড্রোজেন ভেঙে গেলে পরে কি হবে, হাইড্রোজেন ভেঙে গেলে যখন একে তুমি পানিতে দিবা, মানে পানিতে দিলে পরে এটার হাইড্রোজেনটা ভেঙে যাবে, তখন সিএলও মাইনাস পাবা, আর হলো H3O প্লাস পাবা। এই যে হাইড্রোজেনটা ভেঙে গিয়ে পানির সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে H3O প্লাস পাইলে তাহলে এটা কি অ্যাসিডিক প্রপার্টিস দেখাবে। এর পরবর্তীতে KOH দেখো, অক্সিজেন আর পটাশিয়াম। আচ্ছা পটাশিয়ামেরটা মনে হয় লিখিনি, পটাশিয়ামেরটা সোডিয়ামেরটা কত ছিল 0.9 না, পটাশিয়ামেরটাও লিখে দিই, পটাশিয়ামেরটা হলো 0.8। কত 0.8, হ্যাঁ 0.8। পটাশিয়ামটা মুখস্থ না রাখলেও হইতো, আমি জাস্ট এক্সপ্লেন করার জন্য আনলাম। 0.8 আর অক্সিজেন হলো 3.5, এই দুটো যদি বিয়োগ করি 3.5 মাইনাস 0.8, সরি 3.5 মাইনাস 0.8 আসবে 2.7। হ্যাঁ 2.7, আর একটা কি ছিল এখানে লিখে দিই, এটা 2.7 আর এইটাতে কত 1.4। এখন দেখো কোনটাতে বেশি পার্থক্য, এইখানে বেশি পার্থক্য, তাই এখন বন্ধনটা ভাঙবে এই বরাবর, যখন পানিতে দিবা ওই বরাবর ভেঙে যাবে। পানিতে দিলে পরে আমার কি হবে, আমার কে প্লাস অ্যাকুয়াস পাবো আমি, আর হলো হাইড্রোক্সাইড মাইনাস পাবো। বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে তাহলে আমরা কি হাইড্রোক্সাইড পাচ্ছি, তাহলে এটা ক্ষারীয় প্রকৃতির হবে। মানে বন্ধন কোথায় ভাঙবে, একটা অ্যাসিড একটা ক্ষারের মধ্যে, মানে মেইন কথা যদি এরকম কিছু থাকে এম ও এইচ এই টাইপের যৌগগুলোতে বন্ধনটা কোথায় ভাঙবে সেটা ডিটারমিন করে দিতেছে কি আমাকে ইলেকট্রোনেগেটিভিটি। তো এইখানে ডেল ইএন এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম ধরো ডেল ইএন 2। যদি ডেল ইএন 1 গ্রেটার দেন ডেল ইএন 2 হয় তাহলে কি হবে এম প্লাস আর হলো OH মাইনাস হবে, সেই ক্ষেত্রে ক্ষারীয় যৌগটা হলো ক্ষারীয় ছিল। আর যদি ডেল ইএন 1 স্মলার দেন ডেল ইএন 2 হয় সেই ক্ষেত্রে আমরা পাইতেছিলাম হলো আমার MO মাইনাস আর হলো H3O প্লাস, এইটা হবে। ওকে, এটা একটা দারুণ অবজারভেশন। তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগ আর তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ড, মানে পর্যায় ভিত্তিক ট্রেন্ডে কোনো ব্যতিক্রম আসে না, গ্রুপ ভিত্তিক কিছু ব্যতিক্রম আছে, তার মধ্যে একটা আমি আলোচনা করছি। তো ভ্যালু মনে রাখলে মেইনলি তড়িৎ ঋণাত্মকতা হয়ে যায়, সেজন্য এটা নিয়ে বেশি এক্সটেন্সিভ আলোচনা আমি করিনি। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে দেখা হবে, গুড বাই।